নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরনো দিনের কাজগুলো আবার যখন নতুন করে শুরু করতে হয় তখন বিরক্তই লাগে। এই যে বিছানা চাদরগুলো আগের দিন তোলা হয়েছিল, কাঁচা হয়ে গেছিলো, কিন্তু ছাদে মেলে দেওয়ার জায়গা ছিল না। এত জিনিসপত্র একসাথে মেলে দিলে কোথায় আর জায়গা হবে বলুন। ছাদটা যদিও বড়, অনেকগুলো তারই আছে, কিন্তু তবুও আর ময়দান তো নয় যে একেবারে তেপান্তরের মাঠের মতো এখানে জায়গা থেকেই যাবে। নির্দিষ্ট জায়গা আছে, বড় হলেও সেই জায়গাটা লিমিটেড, সেই জন্য আর হয়নি। তার এতগুলো বিছানার চাদর একদিনে তোলা হয়, একদিনে কাচা হয়, আর রোজকার পরার জিনিসপত্র তো থাকে, সেগুলোই বরং শুকোনোটা বেশি দরকার। তাই জন্যই আজকের দিনে কাজটা করে নিচ্ছি। তো যাই হোক, এখন আপাতত শামিয়ানা টাঙিয়ে নিই, তারপর বরং আপনাদের সামনে আসি। আগের দিনে তো আপনাদের আমি বলেইছি, আমার মেয়ে একটা ছক্কা হাঁকিয়েছে, তার বাবাকে সে বলেছে সে কোথাও একটা বেরোতে চায়। সেটা নিয়ে আমাদের বাড়িতে সবাই বড্ড ঘেঁটে আছে। মনে হচ্ছে কোনো একটা প্যান্ডেলের মধ্যে বসে আছি। চতুর্দিকে শামিয়ানা খাটানো, এগুলো সব কালকের কাঁচা, সবই শুকিয়ে যাবে এইটাকে নিয়ে ঝামেলা হয়ে। ভীষণ মোটা এটা, এটা আমার ঘরের তলায় পাতা থাকে চাদরটা, বহুদিনের পুরনো কালাম তো, একটু একটু করে নারকেলের ছোবড়া দেখা যায়। আমার বিয়ের অনেক আগের কালানোটা, তো সেই জন্য তলায় একটা কিছু পাততে হয়, তারপরে চাদর পাততে হয়। তো আমাদের বাড়িতে এখন পরিস্থিতিটা একটুখানি ডামাডোল হয়ে আছে বোধিসত্ত্ববাবুর মনের দিক থেকে আর কি। তিনি আসলে একদমই এটা ডাইজেস্ট করতে, আমরা তাকে কালকে সারা রাত দিয়েছি, তিনি হজম করে উঠতে পারছেন না ব্যাপারটা, তারাপীঠে যাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, তো না হজম করতে পারে কী আছে জানেন, মানে তিনি আসলে এক্সপেক্ট করেছিলেন আর একটু হয়তো মেয়ে হয়তো অন্য কোনো জায়গা বলবে, মানে মেয়ে তারাপীঠ কী করে বলছে এটাই আর কি তার মাথাতে খেলছে না। তো এখন দেখা যাক কি হয়। কালকে অবধি মনে হচ্ছিলো যে বোধহয় হবে না, আজকে আবার মনে হচ্ছে হতেও পারে। মেয়ে একদম চুপচাপ, মানে তার কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়া কিচ্ছু নেই, সে জাস্ট বলে দিয়েছে, বলে দিয়ে সে তার কাজ করছে। এখন তার বাবা আর কি এখন ক্রুদ্ধ খান হয়ে গেছে। দেখা যাক কী হবে, যেটাই হবে ব্লগ তো হবেই, আমি তো করবোই ব্লগ। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। এই মুহূর্তে ধোঁয়ায় আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ এই জায়গাটাতে লাগিয়েছে আগুন, প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে। ওটা এফসিআই গোডাউন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউন হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। এখানে সম্ভবত কোনো একটা জায়গাতে ওই আবর্জনা ওরা সব পুড়িয়েছে। পরিসরটা তো অনেক বড় এবং আগুনের পরিমাণও সম্ভবত অনেকটাই বেশি, তার ফলে পুরো এরিয়াটা ধোঁয়া ধোঁয়া মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। মিনামাসি এসেছে নিচে, মিনামাসি হাঁক দিচ্ছে, বৌদি আসো। বোধিসত্ত্ববাবু রেগে যাচ্ছেন কারণ তিনি কনফিউজড, সেই কারণে তার ক্রোধ এত বেশি। তার সেই ক্রোধের আগুনে সবাই আমরা অল্প বিস্তর ঝলসে যাচ্ছি। আমার শ্বশুরমশাই তার ব্যতিক্রম নন। সকাল থেকে তিনি কিছু কাণ্ড কারখানা করেছেন আর ছেলে তাকে খুব বকেছে। অন্যদিন হলে হয়তো বা একটু ধৈর্য রাখতো, কিন্তু আজকে তার ধৈর্য নেই। আসল কথাটা হচ্ছে, সিদ্ধান্তহীনতায় ভুগলে মানুষ বড্ড বেশি রিয়্যাক্ট করে, অন্তত অনেকেই করে না, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ রিয়্যাক্ট করেন, এই আর কি। তো শ্বশুরমশাই এসেছিলেন ওপরে, দীর্ঘক্ষণ আমার সাথে কথাবার্তা বললেন। আর এই মুহূর্তে বোধিসত্ত্ববাবু বাইরে কোনো একটি কারণে টুপুরের একটি কাজের জন্য আর কি। তো সেখানে না কিছুক্ষণ পর টুপুরকেও দরকার হবে, সেজন্য টুপুর একদম রেডি হয়ে বসে আছে যে বাবার ফোন আসলেই মেয়ে আমার বেরিয়ে যাবে। কিন্তু এখন সে হয়েছে কি, আমাকে বলছিল যে মা তুমিও তো রেডি আছো প্রায়, চলো না আমার সঙ্গে তুমিও চলো, কারণ বাবা তো একটু ঘেঁটে আছে। মেয়ের একটুখানি মনে হচ্ছিলো যে বাবা যদি তাকে আবার নাই কথায় বকে। তা আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাবা তোমাকে অন্তত আর যাই হোক তোমাকে অকারণে বকবে না। তো সে একটু মুখটা বেজার করে তারপর তার বাপের ফোন আসার পর সে গেল ওই কলেজ পাড়ার দিকটাতে। আসলে 18 বছর হয়েছে তো, টুকটুক করে এবার তো অনেক কিছুই আমাদের করতে হবে। তো যা হোক, তারপর এবার প্রচুর রোদ উঠেছে, এবার ঘরের কাজগুলোতে আসা যাক। এই ঘরের রোদের প্রত্যেক দিন কিছু না কিছু সদ্ব্যবহার করতেই হয়। আজকে সমস্ত এগুলো সব ছড়িয়ে দিয়েছি, তবে সমস্ত না, আরও দুটো বড় বড় এরকম আছে। তো এখন আমি জ্যাকেটগুলো সেগুলো এদিক ওদিক না রেখে সেগুলো এখান থেকে একটু রোদ খাইয়ে নিয়ে আবার এখানেতেই ভরবো, সেরকম একটা ইচ্ছে। সেটা তো আমাদের খুব সুবিধেও হচ্ছে, কিন্তু অন্যান্যগুলো সব ওইখানটাতে না, সকালবেলা উঠে ওই ঘরটায় ব্যায়াম করতে যখন যাই খুব অসুবিধা হচ্ছে, স্পেসটা এত কমে গেছে ওখানটায়, এত জিনিসপত্র ওই ঘরটাতে, তাই জন্য একটু কমাতে হবে এগুলো। তো এইটা একটা কাজ আর কি, প্রত্যেক শীতেই কোথায় রাখবো এই চিন্তা। ঠিক আছে, তাও জিনিসপত্র কিনবো না করে বাড়িয়েই ফেলে, এই যে টুকুরের যেমন 3টে হয়ে গেল, তো হবেই, বাচ্চা কাছে থাকলে হবে, কিছু বাতিল হবে, কিছু নতুন আসবে, এই তো। তো আজকে সেই কাজটা করবো। এই দুটো উলের হাফহাতা সোয়েটারের না দুটো ঘটনা আছে। দুটোই বুনে দিয়েছিলেন আমার মা, আমার হাজব্যান্ডকে বুনে দিয়েছিলেন, একসাথেই মোটামুটি বুনেছিলেন।
দুটোরই মাপটা একটু ছোট করে ফেলেছিলেন। তো যখন আমার হাজব্যান্ডকে দিয়েছিল তখন আমার হাজব্যান্ডের স্বাস্থ্যটা অনেকটাই ভালো ছিল, তখন না এগুলো এত ছোট হতো যে ও পরতে পারতো না। এখন এত রোগা হয়ে গেছে যে এগুলো একদম ঠিক হয়। মা এই কয়েকদিন আগে আমাকে বলল যে সেই যে ছোট ছোট বুনে দিয়েছিলাম, কি মন খারাপ আমার হয়ে গেছিলো যে জামাইয়ের মাপটা ঠিকঠাক বুঝতে না পেরে আমি দুখানা বুনে ফেললাম একসাথে। এবার বোধহয় বোমবার সেগুলো হবে। এখন সত্যি সেটা হচ্ছে জানতে পেরে মা সত্যি খুব খুশি হয়েছে। আর এখন যেগুলো দেখাচ্ছি তার প্রথমে যেটা গোলাপি, একদম মানে গাঢ় গোলাপি রানীর মতো, এটা হচ্ছে টুপুরের। এটা বুনে দিয়েছিলেন আমার বড় পিসি শাশুড়ি, তিনি কল্যাণীতে থাকেন। আর সামনের দুটো বুনে দিয়েছিলেন বুম্বাদার মামা দাদু, মানে মায়ের বাবা। হ্যাঁ, দাদু ভাই ভীষণ ভালো বুনতেন। এবং দেখতে পাচ্ছেন তো বিছানাটা প্রায় খালি করে এনেছি, তার মানে সব কাজ গুটিয়ে ফেলেছি। এবং কোটাতে কোটাতে কতটা সময় চলে গেছে, মোটামুটি সূর্য অস্তাচলের পথে পৌঁছে গেছে। এটা ফেললে তারপর এখন আবার হুড়ুত করে কি হচ্ছে পাগলামি? দেখছি দেখাটা নিয়ে কথা। তো পুরী চলো তাহলে। হবে না দিদি। ব্যাঙ্গালোরের ভাড়া 6,693, পুরীর ভাড়া 16,000। মানে এখন গোয়া বোধ হয় পুরীর থেকে কম। অনেক কম, গোয়া অনেক লেস এক্সপেন্সিভ। সারাদিনে তো দেখানোই হলো না। এই যে এই নতুন এক চন্দ্রমল্লিকা, যেটা আগের বছরের, সেটা এবারে আমার বারান্দা বাগানের নতুন সঙ্গী হলো। ওইটাকে নামিয়ে দিতে গিয়েও নামিয়ে দিতে পারলাম না বন্ধুরা, ওটা বড় খারাপ করছে। যদিও ঠিক এই সময়টায় মানে এই জায়গাটা ঝলমল করবে ফুল, এই জায়গাটা একটু বেমানান লাগছে ঠিক কথা, কিন্তু ওই যেদিনকে কেটেছিলাম সেদিনকে খেয়েছিলাম, এত ভালো লেগেছিল না। আর আমার সবজি গাছের উপর ঝোঁক তো চিরকালই, তো যার ফলে তো ঠিক টানা ধরে করে উঠতে পারছি না। তো দেখি কালকে মনে সঞ্চয় করে এটাকে করবো না, মানে বারান্দা বাগান চুতো করবো না, এরম জায়গায় লাগিয়ে দেবো আর কি। হ্যাঁ, আর এইটাকে ওপরেতে তুলে দেবো, সেরকমই একটা ভেবেছি। আজকে আর সেটা করিনি, অনেক এদিক ওদিক কাজ ছিল। আর আমি আলপনাদিকে বললাম যে ওপরের থেকে এইটা নিয়ে এলে হচ্ছে কী বলে অপরাজিতা, এটা অপরাজিতাই কিন্তু এই গাছটা অনেক বেশি ভালো হয়েছে। আর ওই গাছটাতে না আরেকটু যত্ন এবং আরেকটু জিনিসপত্র লাগবে, সেটার জন্য ওই গাছটাতে একটু সার এবং কিছু স্প্রে দিতে হবে। সেটা বারান্দা বাগানে হলে মুশকিল, আমরা এখানে বসি মাঝে মধ্যেই চা খাই, তো ওইটার জন্য ওই গাছটাকে ছাদে পাঠিয়ে দিয়েছি। আর এই গাছটা যেহেতু অলরেডি এটা কিন্তু আমি করেছি, ওই যে সেদিনকে ওপরে ছিল আমার শ্বশুরমশাই আসছিল সেই দিনকে এই গাছটাতে স্প্রে করা বা একটু এক্সট্রা কেয়ার করা। শীতের গাছ মানে গরমের গাছ, যেহেতু শীতকাল পড়ে গেছে, যেহেতু জাগর করতে গেলে একটুখানি কেয়ার লাগে, সেটা এটাতে হয়ে গেছে, কিন্তু ওটাতে হয়নি, ওটা একদম গ্রোথ হচ্ছে না। তো সেই জন্য এটা যেহেতু হয়ে গেছে, এটা নিচে আলপনাদিকে বলছি এটা দিয়ে যেও। আর আজকে গাছে জল দিতেই হবে, তবে দিনের বেলায় নয়, সেটা সূর্য ডুবে গেলে তারপর সন্ধেবেলায়। অনেকেই ভাবেন সন্ধে এই সময়টা দিলেও হয়, কিন্তু হ্যাঁ, কিন্তু এখন আমি দেবো না। এখন যাই হোক দেবো হচ্ছে সন্ধেবেলা করে। সন্ধেবেলায় গাছে জল দিলে কোনো ক্ষতি হয় না কিন্তু, হ্যাঁ, অনেক মানুষই আছেন যারা সন্ধেবেলায় জল দেন, তাদের গাছ খুব ভালো থাকে। সব থেকে ভালো যদিও সময় কিন্তু এখনই, এই বিকেলটাই। তো যাই হোক, এখন মোটামুটি 4:30 মতো বাজে, দিয়ে দেওয়াই যায়, দেখি দিয়েই দিই। বিরামহীনভাবে লোকটা সারাদিন ধরে দেখেই গেল কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। বিশ্বাস করুন, এত টিকিটের ক্রাইসিস, ট্রেনেরও টিকিট নেই আর ফ্লাইটের টিকিট অস্বাভাবিক বেশি দাম। মেয়ে যে পরোক্ষে একবার একটুখানি বলেছে যে সে কোথাও একটা বেড়াতে যেতে চায়, তার যাওয়ার ইচ্ছা আছে, সেই যে তারপর থেকে তার বাবা খোঁজা শুরু করেছে। মানে লোকটার ডেডিকেশন দেখে সত্যি মাঝে মাঝে অবাক হয়ে যায়। মানে লেগে থাকার ক্ষমতা যে কী, সেটা বুম্বাদাকে দেখলে বোঝা যায়। যতই ভাবি উল্টোপাল্টা কিনবো না, কিন্তু কেনা হয়ে যায়। যদিও এটা উল্টোপাল্টা নয়, এটা বড়ের জন্য একটা সোয়েটার কিনেছি, এক্ষুনি এলো। আর মেয়ের জন্য কী কিনেছি দেখে, এই যে হাত মোজা, এই মাত্র ডেলিভারি করে দিয়ে গেল। এই যে এগুলো খুব কাজে, এই যে রঙটা এত পছন্দ হয়ে গেছিলো সেই জন্য এটা কিনে ফেললাম, পরলে আমার বরটাকে ভালোই লাগবে। আমি এখন বেরোচ্ছি একটু বিধান মার্কেটে, যাচ্ছি হচ্ছে আগের দিনে কিছু জিনিসপত্র কিনবো করেও শেষ পর্যন্ত কেনা হয়নি, সেগুলোই কিনতে। প্রথমত হচ্ছে একটু ফ্লাস্ক কিনবো, কমলা লেবু কিনবো। কমলা লেবুটা এই সিজনে একবারও বাড়িতে আসেনি, আমার শ্বশুরমশাইও খেতে চেয়েছেন, প্লাস আমার নিজেরও
খুব কদিন কমলা লেবু খাওয়ার ইচ্ছা হয়েছে, তবে দার্জিলিংয়ের কমলাই কিনবো। এখন দার্জিলিংয়ের কমলার খুব দাম, কদিন পর আর এতটা দাম থাকবে না। তো যাই হোক, সেটা যেমন নেব, প্লাস আরও টুকিটাকি এটা ওটা সেটাও নিতে হবে। আর একটা জিনিস আমাকে নিতেই হবে, সেটা হচ্ছে আমাদের রাহেলাকে আপনারা চেনেন হয়তো বা অনেকেই পুরনো বন্ধুরা। রাহেলার কলকাতায় থাকতো, ওরা ওদের সাথে আমার দেখা হয়েছিল। ও মানে এয়ারপোর্ট থেকে নিয়ে আমাদের হাওড়া অবধি পৌঁছে দিয়েছিল। ওর বাড়িতে আমরা একদিন লাঞ্চে গিয়েও ছিলাম। সেই রাহেলার হাজব্যান্ড রাজুদা, তিনি এই মুহূর্তে শিলিগুড়িতে আছেন, তবে উনি ভীষণ ব্যস্ত মানুষ, উনি কাজে এসেছেন, যার ফলে আমাদের সাথে আজ হয়তো দেখা হলো না, কাল হয়তো বা হতে পারে। তো ওই রাজুদার হাত দিয়ে আমি মিঠি, অর্থাৎ রাহেলার মেয়ের জন্য একটা উপহার পাঠাতে চাইছি। সেটাই আজকে আমি কিনতে এসেছি হচ্ছে বিধান মার্কেটে। মানে আরও কয়েকটা জিনিসের সাথে সাথে এটাও আমি কিনবো অবশ্যই। তবে যদি অন্যান্য জিনিসগুলো আমার কিনবার নাও থাকতো, তাহলেও আমি এটা কিনতেই আসতাম, কারণ মিঠিটাকে আমার কিছু একটা দিতে খুব ইচ্ছা করছিল। তো যাই হোক, এখন আপাতত এই জায়গাটাতে প্রচণ্ড জ্যাম এখন। ওই আর কি, এই দিকটাতে এক তো রাস্তা খুঁড়ে দিয়েছে, তারপরে আবার বইমেলা চালু হয়েছে, বাইকগুলো যাবেই বা কোথায়। একটা গলিপথ রাজপথের মর্যাদা পেলে যা হয়ে থাকে এক্ষেত্রে তাই। তো এবারেতে আসলে বইমেলাতে আমরা খুব একটা আসিনি, বোম্বাদা একদিনই এসেছিল। আসলে আমাদের বাড়িতে না পড়া হয়নি এরকম অনেক বই এই এখনও পর্যন্ত রয়েছে। প্রত্যেকটা অক্ষরের সাথে আমরা জাস্টিস করে ফেলি আগে, মানে জিনিসগুলোকে আগে পড়ে ফেলি, তারপর আমরা নতুন বই কিনবো বলে আমরা ঠিক করেছি। যদিও বইমেলার আসল চার্মটা হচ্ছে লিটল ম্যাগাজিনের যে স্টলগুলো, সেখানেই লোকাল মানুষেরা সেখানে বই বিক্রি করেন, এবং সবসময় লোকাল না হলে অধিকাংশ লোকালই সেখানে বসেন, এবং বেশ কিছু মানুষজন শিলিগুড়িতে এখন বা তথা উত্তরবঙ্গে খুব ভালো লিখছেন, মানে বলিষ্ঠ লেখা যাকে বলে সেরকম লিখছেন। কিন্তু এই যাত্রায় আমরা আর সেগুলো কিনবো না, সেটাই আর কি ভেবেছি। তো যাই হোক, এখন আপাতত টুকটুক করে পৌঁছেই গেলাম হচ্ছে বিনায়ক জুয়েলার্সে। এরা স্টার্লিন সিলভারটা বিক্রি করে, এবং আমার যেটা আমি চেয়েছিলাম ঠিক সেটা পেয়েছি। কীরকম কিনেছি বা কী বৃত্তান্ত, সেটা বাড়িতে গিয়ে অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি। অতি সামান্য উপহার, তবে আমার মনে হয় আমাদের মিঠি সোনার হাতে এটা ভালোই লাগবে। সব সময় না পড়ে থাকলেও স্কুলে তো এগুলো অ্যালাউ করবে না, কখনো কখনো পড়তেই পারে। ওটা আসলে ওই নজর, ওই ইভিল আইয়ের একটা ব্রেসলেট। তো যাই হোক, ঠিক আছে, টুকটুক করে আরও জিনিসপত্র কিনে নিলাম। আর এই ভদ্রলোক এই ঠান্ডার মধ্যে বসে আছেন দেখলাম, তো আমাকে রিকোয়েস্ট করলেন যে একটু হলুদ নিন না, কাঁচা হলুদ। খুব একটা দরকার ছিল না, কিন্তু এইসব মানুষদের সাথে দরদামও করতে নেই, আর একটু নিলে এদের একটু উপকারও হয়, সেই জন্যই নিলাম। নিয়ে সবার শেষ যেটা আমি করলাম সেটা হচ্ছে আমি নিলাম হচ্ছে কমলা লেবু। এটা হচ্ছে ঠিক ওই যে তানিয়ার, যে একটা তানিয়ার মেকআপ স্টুডিও, তার উল্টো দিকে যে রাস্তাটা আছে সেখানেই এরা হচ্ছে ওই দার্জিলিংয়ের কমলাই বিক্রি করছে। এক ভদ্রলোক আমাকে এই ভদ্রলোকের হদিশ দিলেন। কমলাগুলো যেগুলো নিয়েছি আহামরি সাংঘাতিক মিষ্টি না হলেও টকও নয়, মোটামুটি খারাপ নয়, ভালোই। তবে হ্যাঁ, আর কটা দিন পর হলে আর একটু বেশি মিষ্টি হবে, এটা ঘটনাই। তো শিটংয়ের কমলা পেলাম না, শুনছি যে শিটংয়ের কমলা নাকি আর একটু দেরি করে আসবে। তো যাই হোক, তারপর বাড়ি এলাম, এসে হাতিমোড় অব্দি এলাম, তারপর বাকি রাস্তাটা হাঁটতে হাঁটতে এলাম। আমি ওই মাইক্রো সেভিংটা, যেটা আমার একটা বেশ মজা লেগে গেছে না, সেটাতে সত্যিই আমি খুব উৎসাহিত হচ্ছি। এখন আমি 20 টাকা বাঁচানোর জন্য 2 কিলোমিটার হাঁটি, আমার বেশ ভালোই লাগে তাতে। যাই হোক, ঠিক আছে, এখন এই যে এটা হচ্ছে কিনেছি আমাদের মিঠির জন্য। এটাই যে ডান হাতে পড়ে, এই রকমভাবে পড়ে। ছোটোবেলায় এইরকম জিনিস টুপুরকেও একজন দিয়েছিলেন, টুপুর পরে থাকতো, কোমরেও দিয়েছিলেন, কিন্তু কোমরে পড়ালে বাচ্চার খুব অস্বস্তি হয়, শুতে টেতে কোমরে কোথায় বাজে, খুব কাঁপতো টুপুর, জানেন তো, সেজন্য কোমরটা আর পরাতে পারিনি। কিন্তু হাতে যেটা ছিল সেটা আমি পরিয়েছি, এবং এটা না বাচ্চাদের হাতে পরলে খুব সুন্দর দেখতেও লাগে। আর ওই কালো একটা বিট দেওয়া আছে তো, প্লাস ওই ইভেলায় সিম্বলে বিশেষ কিছু হয় না, কিন্তু ওই কালো বিটগুলো সেগুলো কিন্তু সত্যি ভালো। তো সেটাই আমি কিনলাম, এটা সিলভারের, আশা করছি আমাদের মিঠি এটা পড়বে। তো চলুন এরপর ব্লগটাকে এন্ড করব। আমাদের সারাদিন ধরে টুকুর ঘুমিয়ে পড়েছে, সেই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। সারাদিন ধরে যে ধরনের ওই টানাপোড়েন চললো, সেটা অর্ধেকটা সমাধান হয়েছে, অর্ধেকটা হয়নি। আশা করছি কালকে মোটামুটি একটা কিছু হয়ে যাবে। কোথায় যাচ্ছি বা কী বৃত্তান্ত, তার বাবা মেনেছেন কি মানেননি, সব মিলিয়ে মিশিয়ে সেটা পরে ব্লগে আপনারা বা পরবর্তী ব্লগগুলো আসছে যেগুলো, নিশ্চয়ই জানতে পারবেন।
তো যাই হোক, হয়তো বা বেরোনো হচ্ছে, কাল অবধি জানতাম যে হচ্ছে না, কিন্তু আজকে বুঝতে পারছি যে না, কোথাও একটা হয়তো হচ্ছে। যা হবে সেটা ভালোর জন্যই হবে। তো আমার আজকে যে কোনো কারণে হোক শরীরটা খুবই ক্লান্ত লাগছে, আমি আর ওই জন্য বেশিক্ষণ জেগে থাকতে পারবো না। আমি এই যে আমাদের মিঠি সোনার জিনিসটা আপনাদের দেখিয়ে দিলাম, এটা না দেখালে সত্যিই খারাপ লাগতো। আজকে তো কোনো এডিট করতে আমি পারবোই না, আর 2 নম্বর কথা হচ্ছে আমাকে ঘুমিয়ে পড়তে হবে, আমার খুবই শরীর খারাপ লাগছে, ইনফ্যাক্ট ক্লান্ত লাগছে। অনেক ভোরবেলায় উঠি তো, তারপরে কোনো দিন হয় যে দুপুরবেলায় বা বিকেলের দিকটা একটু হয়তো চোখটা লেগে যায়, ওই যে ধরুন 15-20 মিনিটের লেগে যাওয়ার চোখ, তাতেই যেন অনেকটা এনার্জি পেয়ে যায়। আজকে সেটা একদম হয়নি। হ্যাঁ, বাড়ির টেনশন ছিল, মানে বোম্বাদা সারাদিন ধরে লেগে রয়েছে। কখনো কখনো ডাকছে, কোনো সিদ্ধান্ত যখন নিতে পারছে না তখন বলছে, আবার কখনো একটা ভাবছে সেটা ঠিক কি ভুল, সেই জন্য বিচার করবার জন্য ডাকছে। কি করবে, মাঝে মাঝেই অসংখ্যবার জিজ্ঞেস করছে, তুই কী করবো, কী করবো, কী করবো। এই প্রশ্নগুলো তো আছেই, কাজেই সারাদিনে সেও কোনো বিশ্রাম নেয়নি, মাথার তো কোনো বিরাম নেই তার, মানে চিন্তা ভাবনার, প্লাস আমারও কিছু হয়নি। যার পর তারপর আবার বেরোলাম, টুকটাক সংসারের কাজ তো থাকেই বলুন, সেসবগুলো মিলিয়ে মিশিয়ে আমি একটু টায়ার্ড হয়ে গেছি, তো যার ফলে এখন একটুখানি শোবো। আর আপনারা আমার টোটকার ব্লগে বেশ ভালো রকমভাবে আমাকে উৎসাহ দিয়েছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে জানাই। এগুলো যেগুলো কোনোটাই খুব কঠিন কিছু নয়, কিন্তু সেগুলো মেনে চললে সত্যিই জীবনে অনেক লাভ আছে, এটা কিন্তু ঘটনা। আমি এমন কোনো কিছুই শেয়ার করছি না আপনাদেরকে যেগুলো আমি নিজে পালন করি না, জাস্ট বলার জন্য বলে দিচ্ছি, সেরকম কিন্তু নয়। আমাদের বাড়িতে বাস্তুকার এসেছিলেন, সে আজ প্রায় বছর দেড়েক হয়ে গেল। তো সেই সময়টাতে ওই একটা দিনে আমি কিন্তু সম্পূর্ণভাবে ব্লগ বিরাম রেখেছিলাম, কারণ আমি সম্পূর্ণভাবে তাদের সাথে ছিলাম। তারা আমাকে যেগুলো যেগুলো বলেছেন, কিছু মাথায় ছিল, কিছু যেগুলো ভুলে যেতে পারি, সেগুলো সমস্ত খাতায় আমি লিখে রেখেছিলাম। এবং আমি সত্যি কথা বলছি বন্ধুরা, প্রচুর লাভ হয়েছে আমাদের বাড়িতে। আহ, এবং সেটা যখন হয়েছে তখন গিয়ে আমার হাজবেন্ড, আমার শ্বশুরমশাই কিন্তু সত্যি তারা মেনেছেন। তার আগে পর্যন্ত কিন্তু আর গড়পড়তা বাড়িতে যে সমস্যাগুলো ছিল বা সমস্যাগুলো হয়ে থাকে, যে তারা মানতে চান না বাস্তুশাস্ত্রকে, সেটা আমাদের বাড়িতেও ছিল। কিন্তু জোরে জোরে অনেক কিছু আমি করেছি, অনেক পরিবর্তন আমাদের বাড়িতে আমি তৈরি করেছি। তার পরবর্তীতে তারা যখন লাভটা বুঝতে পারছে, তখন এখনকার দিনে দাঁড়িয়ে তারা স্বীকার করে যে হ্যাঁ, জিনিসগুলো কাজ করছে। তবে প্রত্যেকটা বাস্তুর আলাদা আলাদা রেমেডি হয়ে থাকে, মানে সেটার জন্য এই কাজে যারা এক্সপার্ট তাদের সাহায্য নেওয়াটাই কাম্য। আমার ওই প্রত্যেকটা দেহের মতো প্রত্যেকটা বাস্তু আর কি আলাদা আলাদা হয়ে থাকে। যেমন এটা ঘটনা যে অনেকেই ভেবে নেন যে বাস্তুকার বাড়িতে টাকা মানি ভাঙাভাঙি, তা মোটেই নয়। একমাত্র ভাঙাভাঙি তখন হবে যে যদি নর্থ ইস্টে, বাড়ির নর্থ ইস্টে থাকে কিচেন বা টয়লেট, আর সেটা হলে ভাঙাটাই কাম্য। নাহলে একেবারে মানে এমন একটা বাস্তু, সাংঘাতিক বাস্তুদোষ, ওই বাস্তুদোষ খণ্ডানো সম্ভব নয়, জলের মতো টাকা বেরিয়ে যাবে, স্বাস্থ্য বেরিয়ে যাবে, অশান্তি হবে, কিছুতেই ওই বাস্তুতে আপনারা ভালো থাকতে পারবেন না, পারবেন না, কারণ এটা নিষিদ্ধ। আর অন্য যে কোনো বাস্তুদোষ, সেটার কিন্তু রেমেডি আছে, সেটার কিন্তু সমাধান আছে, কেবলমাত্র এইটার নেই। অনেকেই দেখছি ইদানিং বলছে যে না, নর্থ ইস্টে কিচেন টয়লেটেরও কিন্তু সমাধান আছে, অ্যাকচুয়ালি সেটা নেই বন্ধু, নেই, নেই, নেই। মুক্ত হতে গেলে আপনাদের বাড়ির কিছুটা ভাঙচুর করতেই হবে, তা নইলে আমি বলবো, মানে কথাটা শুনতে আজগুবি ঠাওর হলেও, যে বাস্তুতে নর্থ ইস্টে কিচেন বা টয়লেট আছে, সে বাস্তু ত্যাগ করুন। সত্যি কথা বন্ধুরা, ত্যাগ করুন, ভাড়া বাড়িতে থাকুন, সেই বরং ভালো। অন্তত প্রাণে তো বেঁচে থাকবেন। প্রাণে বেঁচে থাকা মানে ওই নিঃশ্বাস চলছে প্রশ্বাস চলছে সেটার জন্য নয়, বেঁচে থাকার মতো বেঁচে থাকা। আর কিভাবে মাপবেন? গুগলে যান, একটা করে কম্পাস আছে, দেখবেন ওই বাস্তু কম্পাস বললেই সেটা চলে আসবে। এবং আপনাদের বাড়ি, সেটা ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, সেটা ব্রহ্মস্থান অর্থাৎ একদম মধ্যবর্তী জায়গায় দাঁড়ান। দাঁড়িয়ে দেখুন যে কম্পাস কোন দিকটাতে পূর্ব বলছে, কোন দিকটাতে পশ্চিম বলছে। সবসময় যে আমরা যেটাকে ভাবি এটাই পূর্ব, সেটা পূর্ব দিক নয় কিন্তু, সেটা কম্পাসে ধরলে আপনারা বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে দেখতে হবে যে নর্থ ইস্টটা কোন দিকটা পড়ছে। নর্থ ইস্টে সবসময় দেবস্থান, তো নর্থ ইস্টে যদি কিচেন টয়লেট না থাকে তাহলে জেনে রাখবেন আপনাদের বাস্তু মোটের উপর ঠিক আছে। আর মানে বাস্তু দোষ ছাড়া কোনো বাড়ি হয় না, ছোটোখাটো সব জায়গাতেই থাকে, তবে এই দুটো ছাড়া, মানে কিচেন টয়লেট নর্থ ইস্ট ছাড়া কিন্তু সব বাস্তু দোষেরই সমাধান আছে। তবে সেটা কী ধরনের সমাধান, সেটার জন্য কিছুটা অ্যাস্ট্রোলজিও দরকার হয়। তো যারা মোটামুটি বাস্তু কনসালটেন্ট হয়ে থাকে তারা এই জিনিসগুলো জানেন, এটা তাদের একটা পড়াশোনারই অঙ্গ, সুতরাং সেটা কিন্তু মোটামুটি
বিচার করে তারা সুন্দরভাবে কিন্তু আপনাদের সমাধান করে দিতে পারবে, এবং তারপর সেই সমাধানগুলোকে যদি আপনারা শিরোধার্য করেন, আপনাদের ফার্নিচারের কিছুটা হয়তো জায়গা বদল করতে বলবেন, তারপরে পরবর্তীকালে যখন আপনারা রং করবেন তখন কিছু কিছু রং আপনাদের করতে বলবেন, কিছু কিছু ঘরের রঙের বদল ঘটাতে বলবেন। তারপরে এই দিকে মুখ করে ফার্নিচার রাখবেন না, এই দিকটায় শোকেসটা রাখুন, এই দিকটায় আলমারিটা রাখুন। এগুলো খুব সামান্য পরিবর্তন, এইগুলো করেই দেখবেন কত ভালো আছেন। মানে এমন চেঞ্জ হবে সেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। আমার বাড়ির লোকও বুঝতে পেরেছে যারা এতদিন অবিশ্বাসী ছিল, কিন্তু ওই প্রাথমিক কাজটা আমাকে জোরে জোরে করতে হয়েছে, মানে যথেষ্ট জোরের সাথে আমাকে করতে হয়েছে। এই দিকটাতে আমাদের আগে আলমারিটা ছিল না, আলমারিটা ছিল এই জায়গাটাতে। বাস্তুকার এসে বলেছিলেন কখনো না, ওটা আলমারির নিষিদ্ধ দিক, নিষিদ্ধ দিক, এই দিকটায় রাখুন। এদিকটা রাখা হয়েছে তো এখন দেখুন কী কী পরিবর্তন ইতিবাচক হয়েছে, সেটা সমাজ মাধ্যমে আমি বলবো না, অবশ্যই সেটা কিছু জিনিস ব্যক্তিগত রাখতে হয়, তবে পজিটিভ চেঞ্জ এসেছে। সেই জন্যই আমি বলছি আমরা বাঙালিরা এই জায়গাটাতে বহু পিছিয়ে বন্ধুরা, বহু পিছিয়ে। আমরা মানতে চাই না, এড়ে তর্ক করি যে জিনিসটা অমোঘ সত্যি, তার বিরুদ্ধে গিয়ে আমরা তর্ক করতে যাই, এটা আমাদের ক্ষতি হয়। কত টাকা তো খরচ হয়ে যায় আমাদের, বলুন দেখি। প্রত্যেকবার পুজোতে আমরা কত কত টাকার জামা কাপড় কিনি। একটা বারের জন্য একটা বাস্তু কনসালটেন্টকে বাড়িতে ডাকুন, তাকে ফিস দিয়ে ডাকুন। ওই পুজোতে জামা কাপড় কেনার যে খরচাটা, তার থেকে কিন্তু আপনার এই টাকাটা কম লাগবে। কিন্তু তারপর দেখুন না কি হয়। বলছি তো, আমি তো প্রত্যেক দিন ভিডিও দিই, আমি শিলিগুড়িতে থাকি, আমার নাম ঝিনুক। আপনাদের যদি বাস্তু কনসাল্ট করবার পরেও জীবনে ইতিবাচক একটা সময় পর্যন্ত ইতিবাচক কোনো পরিবর্তন আপনারা দেখতে না পান, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট সেকশন খোলা আছে। তবে যদি চেঞ্জ পান তাহলেও কমেন্ট করবেন, তখনও কিন্তু কমেন্ট সেকশন খোলা আছে। মেনে চলতে হবে, যেটা নিয়ে যে পড়াশুনো করেছে, তখন কেউ যদি আপনাদের কোনো সমাধান বলে দেন তাহলে সেটুকু মেনে চলতে হবে। আর যে কোনো বাস্তুকার ডাকার আগে একটা জিনিস মাথায় রাখবেন, বাস্তুকার প্রথমেই এসে আপনাদের কিন্তু একটা কথাই বলবেন, অগোছালো বাড়িঘর হলে গুছিয়ে থাকুন, ক্ল্যাটার করুন, ক্ল্যাটার ফ্রি থাকুন। যে জিনিসের কোনো ব্যবহার নেই, নোকিয়া চার্জার আজ প্রায় 3 বছর ধরে পড়ে আছে, সেটার কোনো ব্যবহার নেই, ফেলে দিন। একটা হেডফোন একটা চলছে আরেকটা চলছে না, নতুন একটা কিনেছেন, পুরোনোটা ফেলে দিয়েছেন, ফেলে দিন। কাকে দেবেন? পুরোনো জামা কাপড় ছিঁড়ে গেছে, ফাটা হয়ে গেছে, মলিন হয়ে গেছে, পরেই যাচ্ছেন, ফেলে দিন। কাকে দেবো না দেবো, কে নেবে, দরকার নেই, জাস্ট ফেলে দিন। বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অনেক বাস্তু তো এমনিই কেটে যাবে। যাই হোক বন্ধুরা, আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ